আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছেন, তিনি অচিরেই বাংলাদেশে আসবেন। তিনি যখন আসবেন তিনি বাংলার মাটি কেঁপে উঠবে, এই অবৈধ ডক্টর ইউনূসের গদি লড়ে যাবে। তিনি আসার সাথে সাথে এরা সবাই পালাতে বাধ্য হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে উনি আসার একটি চিন্তা ভাবনা করেছেন, অবশ্যই উনি বাংলাদেশে আসবেন, কারণ সকল ষড়যন্ত্রের দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি, সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি গিয়ে মামলা করার কথা চিন্তা করছেন। যদি এবার সপক্ষে দলিল দাখিল না করতে পারেন ডক্টর ইউনূস, তাহলে কিন্তু আপনার কপালে কিন্তু প্রচুর দুঃখ আছে। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কি ছাত্রদের শক্তির উপরে ভর করেই তার পদে টিকে থাকতে চান? এরকম একটি বিতর্ক বেশ কয়েকদিন ধরে গড়ে উঠেছে। আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো এখনো বুঝতে পারেননি, বাট গতকালকের পরে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ দর্শক ভিডিওর শুরুতেই দেখানো হয়েছে। তা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে যারা বিশ্বাস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, এটি হচ্ছে একটি আপনাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আজকের এই ভিডিওটি। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে উনি আসার একটি চিন্তা ভাবনা করেছেন, অবশ্যই উনি বাংলাদেশে আসবেন, কারণ সকল ষড়যন্ত্রের অনেকেই আবার একটি বিষয় ভাবেন যে উনি তো বাংলাদেশে আসলে ওনাকে জেলে নিয়ে যাবে। আমি প্রায় সময় বলি কি যে রাজনৈতিক জীবনে জেল জুলুম এগুলো হচ্ছে রাজনীতির একটা অংশ, এটি প্রত্যেকটা মানুষের বেলায় এটি ফেস করতে হয়। যদি আপনি এগুলো ফেস না করতে পারেন তাহলে কখনো আপনি নেতৃত্ব দিতে পারবেন না। এই জন্য বলবো যারা ইতিমধ্যে আওয়ামী লীগ করেন আপনারা অবশ্যই সারা বাংলাদেশে গণ আন্দোলন গড়ে তুলবেন এবং রাষ্ট্রীয় যেই বিধান রয়েছে এবং কি রাষ্ট্রের আইনকে শ্রদ্ধা রেখে এবং কি রাষ্ট্রীয় জনগণের জানমাল নিরাপত্তা সবকিছু বজায় রেখে অবশ্যই যে ঘোষণাই দল থেকে আসুক না কেন সবাইকে কিন্তু ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচিগুলো পালন করতে হবে। আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনা যদি উনি বাংলাদেশে আসেন তাহলে কিন্তু দেশে আপনার বড় ধরনের আপনার একটি হতে পারে এবং কি যারা বিরোধী শক্তি আছে তারাও কিন্তু আপনার মাঠে নামতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বলবো, আপনারা জানেন যে ইতিমধ্যে সেনাপ্রধান উনি কিন্তু বলেছেন যে 18 মাস পর নির্বাচন দিবে বাংলাদেশে। এটা কিন্তু বাংলার জনগণ কখনো মেনে নিবে না, কারণ সর্বোচ্চ 3 মাস মেয়াদী একটি সরকার তারা গঠন করেছে, যদিও এই সরকারের আইনিভাবে কোনো ভিত্তি নেই, তারপরও এদেশের জনগণ মুখ ফুটে কিছুই বলতে পারতেছে না। আমরা যদি এখন একটি বিশ্লেষণ করি যে এই মুহূর্তে যদি বাংলাদেশে কোনো নির্বাচন দেওয়া হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকার বিপুল ভোটে পাশ করে তারা কিন্তু সরকার গঠন করতে পারবে। কিন্তু পরিস্থিতি সবকিছু বিবেচনা করে দেখা যাচ্ছে কি বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রায় 80% মানুষ এখনো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চায় এবং কি সবাই মনে প্রাণে বিশ্বাস করে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জন্য বলবো আগামীতে হয়তো দলীয়ভাবে কোনো কর্মসূচি আসতে পারে, যেহেতু প্রধানমন্ত্রী অবশ্যই দেশে আসবেন, সেক্ষেত্রে অবশ্যই যে কোনো আন্দোলন আসতে পারে, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারপর সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ আপনারা জানেন যে দল ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় আপনার দলীয় অনেক কোন্দল ছিল এবং কি আপনার দলীয়ভাবে অনেক ঝগড়া বিভেদ ছিল দলীয় নেতাকর্মীদের মাঝে। এখন কিন্তু এগুলো যদি আপনারা মনে রাখেন বা এগুলো মনে রেখে যদি আপনারা চলেন তাহলে কিন্তু এটি অস্তিত্বের লড়াই আমি মনে করি, এবং কি বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগ নেতাকর্মীর এটি আমি মনে করি যে অস্তিত্ব লড়াই। কারণ এই দেশে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই লড়াই করে তারপর কিন্তু আপনাকে টিকে থাকতে হবে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি দল যখন ক্ষমতায় থাকবে তখন শুধু আপনি দলের সুফল ভোগ করবেন, আর যখন দল ক্ষমতা থেকে চলে যাবে আপনি দলের সাথে পটি মারবেন, এরকম লোক যদি আপনি হন তাহলে কিন্তু আপনি কখনো কোনো রাজনৈতিক দলে গিয়ে আপনি কখনো একটি সদস্য পদও আপনি নিতে পারবেন না। এই জন্য বলবো যারা আওয়ামী লীগ মনে প্রাণে বিশ্বাস করেন, যারা এই দলকে বুকে লালন করেন, আপনারা অবশ্যই যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন, যে কোনো সময় আন্দোলনের ডাক আসতে পারে। এই ইস্যুতে হাসিনা কিন্তু ছেড়ে দেবেন না। তার বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে এবং তাকে যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে তার পেছনে একটা পরোক্ষ চাপ তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু হাসিনা এবার বলার জায়গার জন্য বেছে নিচ্ছেন কোথায়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি, সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি গিয়ে মামলা করার কথা চিন্তা করছেন। আর সেই মামলায় তার বিরুদ্ধ পার্টি যাকে করছেন, যাদেরকে পার্টি করছেন, তারা হচ্ছেন এই যে অন্তর্বর্তী সরকার যেটা সার্কাস পার্টি আছে, তার প্রধান ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে এই সবার উপরে। এবং এটা যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এইবারই হবে কি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে ডেকে পাঠাবে।
বলবে আপনারা প্রমাণ দিন সরকার যে করেছেন, কোন ভিত্তিতে সরকার করেছেন, আপনাদের কাছে লিখিত কি আছে দেখান, কে আপনাদের নির্বাচন করলো, কে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিল, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায়, আপনার সমর্থনটা কোথায়? সরকার, অন্তর্বর্তী সরকার, আপনি ঘুরে বসে বললেন, এ তো ক্লাব নয় যে আমি একটা প্রেসিডেন্ট একটা সেক্রেটারি নির্বাচন করে নিয়ে আমরা বসে বললাম। এটা তার দেশ, তাদের নির্দিষ্ট সংবিধান আছে। আবার আপনারা বলছেন নাকি সংবিধান চেঞ্জ করবেন। আপনাদের কি অথরিটি আছে সংবিধান আপনি চেঞ্জ করবেন? আপনার তো কোনো লুকাস রাইট নেই। যদি এবার সপক্ষে দলিল দাখিল না করতে পারেন ডক্টর ইউনূস, তাহলে কিন্তু আপনার কপালে কিন্তু প্রচুর দুঃখ আছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যদি আপনাকে দোষী হিসেবে চিহ্নিত করে যদি শাস্তি প্রদান করে, তাহলে বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো দেশে আপনি কিন্তু আটকে যেতে পারেন। আপনি কোনো দেশে গিয়ে কিন্তু আশ্রয় চাইতে পারবেন না। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে রায়, সেই রায় কিন্তু সারা পৃথিবীর ওপর প্রযোজ্য। আপনি কোনো দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন না। আপনি কেন, যাদের বিরুদ্ধে এই মামলাগুলো হবে, যদি হয়, যেটা আশা মানে শোনা যাচ্ছে উনি করবেন, এবং আমার মনে হয় উনি করবেন, যদি সেই রায় যদি বেরোয় এবং আপনাদের যদি আসামি হিসেবে সেই রায়টা দেখানো হয়, তাহলে পৃথিবীর কোনো দেশ আপনাদের রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না। কারণ সমস্ত পৃথিবী কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কিন্তু আন্ডারে। ফলে পালাবার আপনার সব রাস্তা বন্ধ। সামনে কিন্তু ভয়াবহ দিন। আগে হয়তো আপনাকে 6 বছর 8 বছর জেল খাটতে হতো, টেলিভিশন হয়ে হয়তো শেষ বয়সে আপনি হয়তো বাইরে থাকতে পারতেন। এবারে যে আপনাদের কপালে কি দুঃখ আছে, এই যে যারা আছেন এইসব মহিলাগুলো কেন ঢুকলেন, সংসারপাতি ছেড়ে দিয়ে এর মধ্যে কেন ঢুকলেন? আপনারা জানেন ভবিষ্যৎ আপনাদের কি আছে? আসিফ নজরুল তো হচ্ছে 2 নম্বর, তারপরে তো আরো যারা যারা আছে সেগুলো তো সমস্ত শেখ হাসিনা জানেন, আমরা তো আর জানি না। সেই সব কিন্তু এর সঙ্গে জুড়বে, এর সঙ্গে জুড়ে একখানা আস্ত মামলা, একটা দলিল দস্তাবেজ সমেত ওখানে ঠুকে দেওয়া হবে। এবার সেই মামলা লড়ার জন্য যা যা দরকার আছে, সঙ্গী সাথী লোকজন, উকিল ফুকিল যা আছে, তুষার মেটা পেটা সব তো ভারত ঝুঁকিয়ে যাবে। তাহলে আপনারা যাবেন কোথায়? দিন শেষে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো এখনো বুঝতে পারেননি, বাট গতকালকের পরে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে। হয়তো এখন হাই হাই করছেন, আহারে কেন করলাম এত ঝামেলা, যদি এই ঝামেলাগুলো না করতাম তাহলে ডক্টর ইউনূসের মতন একটা ক্যারেক্টার এই মুহূর্তে প্রধান উপদেষ্টা হওয়া, আর তার বিপরীতে বাংলাদেশে এমন কোনো মাইকা লাল ছিল না আন্তর্জাতিক অঙ্গনে যতটা সমাদৃত বা যতটা তিনি পরিবেশটাকে শান্ত করতে পারছেন বা সাহায্য সহযোগিতা আনতে পারছেন সেইটা পাওয়ার মতন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেই 111 সরকার আসছিল, আপনাদের খেয়াল থাকার কথা, -2 ফর্মুলাতে ফখরুল মঈনুদ্দিনের সরকার যখন আওয়ামী লীগ এবং বিএনপির 2 নেত্রীকে কারাগারে রেখেছিল, সেখান থেকে তৎকালীন সময় একটা সরকার গঠনের চেষ্টা চলছিল। আর নাগরিক শক্তি সম্ভবত একটা দল তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে তখন আহ্বান জানানো হয়েছিল, তিনি সেটা বানাইছিলেন। পরবর্তী সময় বিভিন্ন কারণে সেটা ব্যান হয়ে গেছে বা তিনি বন্ধ করে দিয়েছিলেন। ইভেন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তাকে অফারও করা হয়েছিল। রাজনীতিতে আসারও একটা ইঙ্গিত ছিল, মোটামুটি ভারতীয় গিয়েছিলেন, নানান আয়োজন ছিল। সেই থেকে শেখ হাসিনার মনে একটা ভয় ছিল যে ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো এক সময় প্রধানমন্ত্রী পদ চায় বসবেন। এরপর নোবেল থেকে শুরু করে নানান ইস্যুতে ডক্টর ইউনূসকে নানান কটাক্ষ ছিল, পদ্মা সেতু থেকে শুরু করে ফাইনালি তাকে আদালত মানে অনেক চক্কর কাটে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনা যেটা ভাবছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্র ক্ষমতায় বসবে, নতুন রাজনৈতিক দল করবে, কিন্তু সেই বিষয়টা পানির মতন ক্লিয়ার করে দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের। মানে আমরা অনেকেই বলছিলাম যে একটা রাজনৈতিক দল তিনি গঠন করবেন, কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত রূপরেখা আসছে। হয়তো সাধারণ যারা আছে ছাত্ররা, বৈষম্য বিরোধী, কেউ বলছেন গণতান্ত্রিক ছাত্র শক্তি বা আরও বিভিন্ন নামে সার্জিস বা হাসনাতটা দল করলেও করতে পারে, বিভিন্ন রকম ইশারা ইঙ্গিত তারা দিচ্ছেন। কিন্তু ডক্টর ইউনূস বলে দিয়েছেন যে ভবিষ্যতে কোনো দলের প্রধান হয়ে অথবা রাজনীতিতে নিজে আসবেন না, প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নাই। আন্তর্জাতিকভাবে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনে আপনার অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলছেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল। তো সেই প্রশ্নের রিপ্লাইয়ে তিনি বলছেন যে বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা আমার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে, তারপর নির্বাচনের জন্য একটা তারিখ ঘোষণা করা হবে। তখন পাল্টা প্রশ্ন ছিল যে আপনি কি নির্বাচনে যাবেন বা কোনো রাজনৈতিক দল অথবা সামহাও? তো তিনি সোজাসুজি বলছিলেন যে আমাকে দেখে কি মনে হয়। বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বয়স হয়েছে, মান সম্মান হয়েছে, আন্তর্জাতিকভাবে তার যে প্রাপ্তি বা অর্জনের জায়গা, তো সেটা একজন প্রধানমন্ত্রী থেকে কম না। আমাদের দেশের প্রধানমন্ত্রী হয় কি দেশের মানুষের কাছেও না, শুধু নিজের দলের মানুষের কাছেই ধরেন মানে একদম এই সেই বক্ষরচক্কর হয়ে যায় আর কি। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যে একটা সমাদৃত ক্যারেক্টার ফেস, এগুলো কিন্তু খুব সহজে হইতে পারে না। পৃথিবীর কম দেশই আছে, সব দেশে একই কাহিনী। যেমন মোদি ভারতে কি একদম সব দলের কাছে মোদি জনপ্রিয়? নও।
আবার দেখেন ইমরান খানের মতন একটা ক্যারেক্টার, তার দেশের মধ্যে তারা সরকার ফালাই দিচ্ছে। তো এগুলো হচ্ছে একটা আলাদা ইস্যু। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে ভয় ছিল, সেই ভয়টা কিন্তু ডক্টর ইউনূস এক মুহূর্তে কাটাই দিল। আওয়ামী লীগের ক্যালকুলেশনটা এখানে একটা বড় রং ছিল, আরও বড় রং ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আবু সাইদের মৃত্যুর পর যে কয়েকটা লাশ পড়ছিল প্রথম 6 জনের। ওই সময় অনেক বলছিলাম যে বিষয়টাকে শেষ করেন, রাজাকার ইস্যুতে ক্লিয়ারেন্স দিয়ে দেন, এটা কিন্তু অনেক বড় দূর চলে যাবে। রেজাল্ট আজকে সামনে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনীতি কইরা আইসা কোনো দলের প্রধান হবেন, সেখান থেকে তিনি সরে এসেছেন। এরপরে কখনো আসলে সেটা নিয়ে কথা বলা যাবে, বাট যেহেতু তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই বক্তব্য দিয়েছেন, সুতরাং বোঝাই যাচ্ছে তার ভিতরে পরিষ্কার আছে তিনি আসবেন না। দর্শক, আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।